20 বছর আগের কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই, যেদিন জাতীয় সংসদের সামনে তিনি বিএনপির মাথা উঁচু করে কঠিনভাবে দাঁড়িয়েছিলেন। একজন সরকারি পুলিশ কর্মকর্তা তার উপরে যে অত্যাচার নির্যাতন করেছিল, আমরা সেটা টেলিভিশনে লাইভ দেখেছিলাম। আজকে আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। জনাব জয়নাল আবেদিন ফারুক সাহেব জাতির সামনে এখানে বসে আছেন, কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। আমি আজকে প্রশ্ন করতে চাই, সেই পুলিশ অফিসার আজ কোথায়? এখানে কথাটি বলছি এই কারণে, যে আমাদের ধৈর্য রাখতে হবে। তাৎক্ষণিক সুবিচার হয়তো জয়নাল আবেদিন ফারুক সাহেব সেদিন পাননি, এটা সত্য, এটা আমরা স্বীকার করি। কিন্তু মহান আল্লাহ তাআলার বিচার কখন কিভাবে আসে, আগে আসে বা বিলম্বে আসে, সেটা কিন্তু কেউ বলতে পারে। কাজেই আমাদের কিন্তু মহান আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে এবং ইসলামের যে শিক্ষা, সেই ইসলামের শিক্ষার প্রতি আমাদের সম্মান জানাতে হবে। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু একই আদর্শে বিশ্বাসী। আপনারা জানেন, তাকে যখন 5ই আগস্টের পরে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল, তিনি কি উত্তর দিয়েছিলেন? তিনি একটি উত্তর দিয়েছিলেন যে মহান আল্লাহ তাআলার আমি বিশ্বাস করি, যা কিছু সিদ্ধান্ত তিনি দেবেন, আমার কিছু বলার প্রয়োজন নেই। আপনারা কথা বলবেন না, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আমি আপনাদের বেশি সময় নেব না, অনুগ্রহ করে একটু শুনেন, একটু অল্প দু একটি কথা বলছি। প্রথম কথা হচ্ছে, ধর্ম যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, আমি সেটা সঠিক মনে করি না। এবং জয়নাল আবেদিন সাহেব বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন, আমি সেই ব্যাখ্যা আর দ্বিরুক্তি করতে চাই না। আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। আমরা ধর্মকে আমরা বিনীতভাবে আমরা সম্মান করি সব সময়, কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মান্ধ নয়। আমরা কখনো কোনোদিন অন্যের উপরে আমাদের ধর্ম চাপিয়ে দেই নেই। বিএনপি এই নীতিতে বিশ্বাস করে। আজকে বিভিন্ন দল এবং গোষ্ঠী বিভিন্নভাবে বহু চেষ্টা করেছে বিএনপিকে তারা একটি দল হিসাবে প্রচার করতে, যেখানে বিএনপি ইসলাম ধর্মকে আমরা সম্মান করি, কিন্তু তাদের সেই অপচেষ্টা কিন্তু বারবার ব্যর্থ হয়েছে। তারা একটি উদাহরণ দেখাতে পারে নাই যেখানে বিএনপি অন্য কোনো ধর্মাবলম্বীর উপরে কখনো কোনো কিছু চাপিয়ে দিতে চেষ্টা করেছে। এবং এটাই ইসলামেও কিন্তু একই কথা বলে। আমি ইসলাম বিষয়ে পারদর্শী নই, হয়তো ছোট্ট দু একটি বাক্য আপনাদের সামনে উল্লেখ করব। আমরা ছোটবেলায় থেকে কোরআন শরীফ পড়ে এসেছি, সেখানে একটি কথা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই কথার কি অর্থ? এটা হয়তো আপনারা আমাকে আরো ভালো বেশি ব্যাখ্যা করতে পারবেন। বিএনপিও কিন্তু সেই আদর্শে বিশ্বাস। এবং আপনারা দেখেছেন বিএনপির ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, জন্মের পর থেকে 1978 সালের পর থেকে, যদি বিএনপির সৃষ্টির পর থেকে বিএনপির যে কার্যকলাপ সেটা যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে এমন একটি উদাহরণ দেখাতে পারবেন না যেখানে বিএনপি কখনো অন্য ধর্মাবলম্বীদের সম্বন্ধে
কখনো কোনো কটূক্তি করেছে অথবা কাউকে অসম্মান করেছে, একটি উদাহরণ দেখাতে পারে। এবং তার ভিত্তি সৃষ্টি করে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এবং তিনি কি করেছিলেন? তিনি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ এমন একটি রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হবে, সেখানে প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তারা এখানে বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশি হিসাবে বসবাস। এই কথাগুলো আজকে আমাদের জাতীয় ওলামা দলের প্রতিটি মানুষের স্মরণ রাখতে হবে। আমরা যখন মানুষের কাছে যাই, মানুষকে যখন আমরা বিএনপির আদর্শের কথা বলি, তখন কিন্তু মানুষ জানে যে আমরা কিন্তু কারো পক্ষ নিয়ে কথা বলি না, আমরা বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলি। এবং বাংলাদেশে আমরা সবাই সমান। সেই কথাগুলো আজকে আপনারা ওলামা দলের সদস্যরা যদি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আমি বললে সেই কথা মানুষ যত দূরও বিশ্বাস করবে, সেই কথা যদি আপনারা গিয়ে বলেন, তাহলে কিন্তু তার ফলাফল 100 গুণ বেশি হবে। এবং সেই কারণেই আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক তথা আমাদের ওলামা দলের সভাপতি, সেক্রেটারি তথা আমাদের ওলামা দলের যিনি সাবেক সভাপতি, তিনি এখানে বক্তব্য রেখেছেন। আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা বিগত প্রায় 45 বছর যাবৎ বাংলাদেশে আপনারা কাজ করে যাচ্ছেন। বিগত প্রায় 45 বছর ধরে আপনারা এখানে কাজ করে যাচ্ছেন। একটি কথা সত্য, বাংলাদেশে ভেতরে অথবা বাইরে কেউ কোনোদিন আপনাদের সম্বন্ধে এমন কোনো অভিযোগ আনতে পারে নাই যে আপনারা ধর্মান্ধ হয়ে বাংলাদেশে কোনো কিছু করেছেন। এই অভিযোগ বিগত 45 বছরে কেউ আপনারা আনতে পারেন না। এখানে আরেকটি বাক্য আপনারা জানেন, কথা প্রচলিত আছে ইসলাম ধর্মে, আমরা সেটা শুনি এবং সেটা মানি। সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজে আমাদের যে উদ্দেশ্য সেটা যদি সঠিক থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে দেখেছি, তারা মুখে এক কথা বলে, কাজে উল্টোটা করে। এবং আমাদের খেয়াল রাখতে হবে, বিএনপি কিন্তু কোনোদিন এই পদ্ধতিতে রাজনীতি করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শিক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শিক্ষা, যেটা মুখে বলবেন, আপসীর নেত্রী আমরা বেগম খালেদা জিয়াকে বলি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কি বলি? শহীদ জিয়া রহমানকে আমরা বলি একজন সৎ নেতা, অন্তরে, মুখে, কাজে সৎ। সেই সততার আদর্শ নিয়ে আমরা রাজনীতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নীতি নিয়ে আমরা রাজনীতি। এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সংগ্রাম, জয়নুল আবেদিন ফারুক সাহেব একটু আগে ব্যাখ্যা করেছেন, আমি দীর্ঘ ব্যাখ্যা যাব না। তার এই যে দীর্ঘ 17 বছরের যে সংগ্রাম, কঠিন অবস্থায় দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছেন তিনি, তার জীবনের উপরে আক্রমণ এসেছে। তিনি যখন প্লেনে উঠে ঢাকা এয়ারপোর্ট থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তখন তার যে অবস্থা সেটা কি ছিল আপনারা সবাই জানেন। এবং তৎপরবর্তী এই 17 বছরে স্পষ্ট করে একটু আগে বলা হয়েছে, বাংলাদেশে এই যে পরিবর্তন যে এসেছে, যে পরিবর্তনের একক দাবিদার যারা, নিজেদের যারা একক দাবিদার বলে যারা ঘোষণা দেয়, সেই ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজের সম্বন্ধে আমি শুধু এইটুকু বলবো যে ছাত্র হিসেবে তারা অনেক অবদান রেখেছে বাংলাদেশের বিগত পরিবর্তনের ধারা।
কিন্তু তারা একটি জিনিস ভুলে গিয়েছে, যে সেই পরিবর্তনের জন্যে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিকামী মানুষের যে বিগত 15 বছরের যে প্রতিবাদ, তাতে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেই পরিস্থিতিতে ছাত্ররা এসে, এটা সত্যি, এটা আমি মানি, তাদের ধন্যবাদ জানাই। আমরা আগামী 1 তারিখে আমরা সেই ছাত্র জনতার বিপ্লব আমরা উদযাপন শুরু করব। তা সত্ত্বেও আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে এই, যে 2024 সালের যে ছাত্র জনতার বিপ্লব, সেটা শুধু 2024 সালের জুলাই অগাস্টে সংগঠিত হয় নাই। তার পটভূমি সৃষ্টি হয়েছিল বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং গণমানুষের যে প্রতিবাদ, তার চূড়ান্ত পর্যায়ে সৃষ্টি হয়েছিল 2024-এর জুলাই এবং আগস্ট, এবং তারই ফলশ্রুতিতে এই অত্যাচারী নির্যাতনকারী আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারত। এই কঠিন সত্যটি প্রতিটি মানুষকে বাংলাদেশের বুঝতে হবে। ছাত্র নেতৃত্বরা মুখে যে যাই বলুক না কেন, তারা নিজেরাও জানে যে এটাই হচ্ছে জুলাই অগাস্ট বিপ্লবের আসল সত্য, এবং এই আসল সত্য যেটা, সেটা অস্বীকার করা যাবে না। আমরা যে ছাত্রদের যে আন্দোলন ছিল সর্বশেষ পর্যায়ে, আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের সামনে বলতে চাই, আপনাদের মনে আছে কিনা জানি না। 2024 সালের 19শে জুলাই বাংলাদেশের যত কারাগার রয়েছে তার মধ্যে একটি কারাগার ভেঙে ফেলা হয়েছিল। সেই কারাগারের তালা ভেঙে ফেলা হয়েছিল। সেই কারাগারটি ছিল আমার নিজের জেলার নরসিংদী। আমি সেদিন স্টেট ডিপার্টমেন্টে বসে তাদের বলেছিলাম যে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই যে কারাগার যে ভেঙেছে, সেই কারাগার ভেঙেছে, এটা কিন্তু একটি লক্ষণ। কিসের লক্ষণ? 1787 সালে ফ্রান্সে যেভাবে ব্যাস্তিল কারাগার ভেঙে সেই দেশকে অত্যাচারী সম্রাট থেকে মুক্ত করে ফ্রান্সে একটি গণতন্ত্র সৃষ্টি হয়েছিল, তার একটি লক্ষণ 19শে জুলাই বাংলাদেশের নরসিংদী কারাগার ভেঙে সৃষ্টি করে। এবং আমি তাদের বলেছিলাম, আমি সামান্য মানুষ, আমার পক্ষে হয়তো এত বড় কথা বলা ঠিক নয়। সেদিন ছিল 19শে জুলাই। আপনারা দেখবেন বাংলাদেশের স্বৈরাচার বিতাড়িত হবে। তার 2 সপ্তাহের মাথায় বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায়। আজকে এখানে আমাদের বুঝতে হবে যে এই প্রতিবাদের পেছনে কারা ছিল। আমি বলেছি একটি ছোট্ট উদাহরণ দেব, আমি দিচ্ছি। সেই 19শে জুলাই 2024 সালে, আজকে থেকে 1 বছর আগের কথা বলছি, সেখানে পুলিশের গুলিতে কারাগার ভাঙার সময় যারা নিহত হয়েছিল তাদের মধ্যে 4 জন ছিল আমার নিজের নির্বাচনী এলাকা, আমার গ্রামের বাড়ির আশেপাশে। সেই 4টি বাড়িতে আমি গিয়েছি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সেই 4টি বাড়ির যে যারা 4টি ছাত্র মারা গিয়েছে, তারা প্রত্যেকে ছিল বিএনপি পরিবার। কাজেই আজকে যারা বড় বড় কথা বলে, যারা আত্মদান দিয়েছে জুলাই আগস্টের বিপ্লবে, রাজপথে যারা ছিল, তারা কারা ছিল? তারা মুখে কখনো বলে নাই যে তারা বিএনপি। তারা পরিচয় দিয়েছিল তারা সাধারণ ছাত্র। কিন্তু সেই ছাত্র সমাজের
আমি বিনীতভাবে বলবো তার শতকরা ৮০ থেকে ৯০% ছাত্র জনতা বিএনপির প্রতিনিধি। কাজে আজকে আমি এই কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে বাংলাদেশ কারো একক সম্পত্তি নয়। কেন বলছি এই কথা? আজকে থেকে ১ বছর আগে আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশ তাদের একক পৈতৃক সম্পত্তি, এবং তার পরিণতি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখিয়ে দিয়েছে। আজকে যদি আবার কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে, এবং তাদেরকে আমি বলবো ইতিহাস থেকে শিক্ষা। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিয়ার নিয়ে। পিয়ার অবশ্যই পিয়ার হতে পারে, পিয়ার হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিয়ারকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে, তারা নিজের ব্যক্তির আদর্শে বিশ্বাস করে, তাদের নিজেদের দলীয় আদর্শে বিশ্বাস করে, তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। আমি কেন এই কথা বলছি তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সম্মুখ সমর করে যুদ্ধ করেছেন, শত্রুকে পরাজিত করেছেন, বীর বিক্রম উপাধি নিয়েছেন। বাংলাদেশের জনগণ ভালোবেসে তাকে বীর বিক্রম উপাধি দিয়েছে, বীর উত্তম উপাধি দিয়েছে। বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে বীর উত্তম উপাধি দিয়েছিল যুদ্ধে জয়ের পরে, এবং এটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড, বীর উত্তম। সেটা দেওয়া হয়েছিল শহীদ প্রেসিডেন্ট। তিনি আমাদের যে রাজনীতির দল প্রতিষ্ঠা করেছেন, তিনি কি শিক্ষা দিয়েছেন? তিনি বলেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি তো কখনো বলেন না যে আমার দলকে সবার উপরে উঠিয়ে দেব। যে মুখে বড় বড় কথা, অনেককে অনেক কিছু বলতে পারে। আজকে অনেকে বাংলাদেশের মালিক হয়ে গিয়েছে এমন একটা ভাব দেখতে পাচ্ছি। রাজপথে আসুন। বিএনপির নেতা কর্মীরা ১ লক্ষ মামলা গেছে, বাংলাদেশে আর কেউ খায় নাই। বিএনপির ৫০ লক্ষ নেতা কর্মীকে আসামি করে, সেই ১ লক্ষ মামলা আসামি করে তাদের পেছনে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, তাদের কার বিরুদ্ধে কি অত্যাচার হয়েছিল স্বৈরাচারী সরকারের সময়, হিসাব করুন। আজকে মুখে বড় বড় কথা বলা, তাতে বাংলাদেশের সেবা হবে না, তাদের আত্মসেবা হবে। কাজেই পিয়ার বলুন বা ওয়ান ম্যান ওয়ান ভোট, ওয়েস্টমিনিস্টারের আদর্শে বাংলাদেশের গণতন্ত্র আমরা সৃষ্টি করেছি। একটি নির্বাচনী এলাকা থাকবে, আপনি কাকে ভোট দেবেন? বাংলাদেশের মানুষ, দলের রাজনীতি আমরা করি, সেটা সত্য, কিন্তু আমরা এক দলের রাজনীতি করি না। আমরা রাজনীতি করি গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এটাকে ইংরেজিতে বলা হয় মাল্টি পার্টি ডেমোক্রেসি। মাল্টি পার্টি ডেমোক্রেসিতে আমরা জনগণের কাছে যাব, প্রতি 5 বছর তাদের কাছে পরীক্ষা দেব, জনগণ আমার পরীক্ষা নেবে। জনগণ কিন্তু 2টি পরীক্ষা নেয় নির্বাচনের সময়। পিয়ার নিয়ে অনেক বড় তত্ত্ব আছে, আমি সেই তত্ত্ব ব্যাখ্যা করে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। আমরা যখন জনগণের সামনে ভোটের জন্য যাই, জনগণ কিন্তু 2টি বিষয়ে আমাদের পরীক্ষা নেয়। প্রথম পরীক্ষা, আমি ব্যক্তি, আমি কোন ব্যক্তি, আমি কি সঠিক ব্যক্তি না আমি কি ব্যাঠিক ব্যক্তি, প্রথমে সেই পরীক্ষা নেয়। আমাকে ভোট দেওয়ার আগে তারা জানে আমি কি একজন সত্যিকার দেশপ্রেমিক, নাকি আমি ক্ষমতা লোভী,
যে লুটপাট করার জন্য এমপি হতে চায়, সেটা জনগণ আমার নিজের চরিত্র দিয়ে সেটা প্রথমে বিচার করে। তারা দ্বিতীয় একটি পরীক্ষা নেয়, আমি কোন দলের প্রতিনিধিত্ব করি এবং সেই দল কি সত্যিকারভাবে বাংলাদেশের পক্ষের দল, নাকি বাংলাদেশের রাজনীতির নাম নিয়ে তারা সুযোগ সুবিধা তারা অর্জন করতে চায়। কাজেই গণতন্ত্রের পরীক্ষা শুধু দলের পরীক্ষা নয়। যারা পিয়ারের কথা বলছে তারা পলিটিক্যাল সায়েন্সের যে মূল কথা, সেই কথাগুলি তারা অনুধাবন করুক, আমি তাদের এই অনুরোধ করব। ইউরোপ, আমেরিকা, আপনারা দেখুন, আমেরিকা 250 বছরের গণতন্ত্র, সেখানে পিয়ার পদ্ধতি বলে কোনো ভোটাভুটি নাই। বিশ্বের গণতন্ত্রের কথা বলতে গেলে আমি যেটা বলেছি, ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের কথা দেখুন, যেটা আমরা অনুসরণ করে থাকি। আজকে 1000 বছরের সাধনায় তারা সেই ওয়েস্টমিনিস্টারের গণতন্ত্র সৃষ্টি করেছে। সেখানে পিয়ার পদ্ধতি বলে কোনো জিনিস না। পিয়ার পদ্ধতি কোথায় রয়েছে আপনারা খোঁজ নিয়ে জানেন। আমি একটু আগে একটি সংবাদপত্রে রিপোর্ট পড়ছিলাম, সেখানে বক্তারা নাকি গতকাল অনেকে বলেছে বিশ্বের 91টি না কতটি দেশে নাকি পিয়ার পদ্ধতি আছে। আমি তাদের প্রশ্নের উত্তরে এই কথা বলতে চাই, সেই 51টি দেশের নাম একটা একটা করে পর্যালোচনা করে দেখুন তারা কোন দেশ, তাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা কি, সেখানে গণতন্ত্রের পরিস্থিতি কি। হ্যাঁ, ইউরোপে কোনো কোনো দেশে পিয়ার পদ্ধতি আছে। ইউরোপের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি এক নয়। আপনি এশিয়ার দেশগুলো দেখেন, এশিয়ার দেশগুলো দেখুন, এশিয়ার কোন দেশে পিয়ার পদ্ধতি আছে। আমরা শুনেছি নেপাল এবং শ্রীলঙ্কায় নাকি পিয়ার পদ্ধতি আছে, সেও সম্পূর্ণ পিয়ার পদ্ধতি নয়। আমাদের যে আশেপাশের যে দেশগুলো রয়েছে, যেখানে আমরা গণতন্ত্রের কথা বলি, যেটা আমি একটু আগে বলেছি, আমাদের গণতন্ত্রে কিন্তু ভোটাররা যিনি প্রার্থীকে তারা আইডেন্টিফাই করে প্রথম, তারপরে তারা দলকে আইডেন্টিফাই করে। যদি পিয়ার পদ্ধতি হয়, সেখানে দলকে ভোট দিবে, তারা জানবে না যে তাদের প্রার্থীকে, কে এমপি হবে সেটা তারা জানবে না, বুঝবে না। তাহলে কিভাবে তারা সঠিকভাবে ভোট দেবে, এই প্রশ্ন আজকে আমি করতে চাই। তাহলে কি তারা দলের আড়ালে, দল জয়লাভ করার পরে তারা যদি এমন কোনো ব্যক্তিকে নমিনেশন দিয়ে দেয় নির্বাচনের পরে, আমরা যে পদ্ধতিতে নির্বাচন করি সেখানে নির্বাচনের আগে আমরা নমিনেশন দিই। কাজে দল ভোট পাওয়ার পরে দল সিলেকশন করবে কাকে এমপি বানাবে, তাহলে সেখানে জনগণের প্রতিনিধিত্ব কিভাবে হলো, আমি সে প্রশ্ন করছি। কাজে পিয়ার করে আমি অনেক কথা গল্প বক্তৃতা, গরম বক্তৃতা পল্টন ময়দানে, সরোয়ার্দী উদ্যানে দিতে পারবো, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে যারা পিয়ারের কথা বলছেন তারা পিয়ার পদ্ধতি কি বোঝায়, সেটা কি তারা আদপে একবারও চিন্তা করে দেখেছেন? আমি কি সেই প্রশ্ন করতে পারি? কাজে এই বিষয়ে আর দীর্ঘ বক্তব্য রাখার প্রয়োজন নেই, আমি আমার বক্তব্য শেষ করে দেব। তার আগে আজকের বর্তমান বিশ্ব প্রসঙ্গে দু একটি কথা না বললেই। আপনারা জানেন আজকে ইসরায়েল, ইরান, এখানে একটি সংকট মুহূর্ত তার ভিতর দিয়ে সারা বিশ্ব আজকে যাচ্ছে। সেই সংকট মুহূর্তে আমরা দেখেছি গাজাতে প্যালেস্টিনিয়ানদের উপরে কি জুলুম হয়েছে, কি অত্যাচার হয়েছে। কাজেই আমার প্রশ্ন হচ্ছে এই যে আজকে কিছু মনে করবেন না, আমি নিজেকেই প্রশ্ন করছি, আপনাদের প্রশ্ন করছি, মুসলিম বিশ্বকে প্রশ্ন করছি, কিন্তু যেটা বললাম আমি নিজেকেও প্রশ্ন করেছি। আমি ছোট্ট একটি প্রশ্ন করতে চাই, ইসরায়েল, গাজা, প্যালেস্টাইন যে সংকট, পরবর্তীতে যেটা ইসরায়েল ইরান সংকটে রূপান্তরিত হয়েছে, সেই সংকটে মুসলিম বিশ্বের, মুসলিম উম্মাহ বলে আমরা গলা ফাটিয়ে ফেলি, সেই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে একটি কোনো স্টেটমেন্ট দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে? আমি আজকে সেই প্রশ্ন আপনাদের করছি। কেন মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারে না ইসলামের সাথে?
আজকে আমরা অন্যকে দোষ দেই, সেটা সত্যি কথা, কিন্তু অন্যকে শুধু দোষ দিলে হবে না, আমার নিজেকে আত্মবিশ্লেষণ করতে হবে। আজকে মুসলমানদের নিজেকে আত্মবিশ্লেষণ করতে হবে। মুসলমানদের বিরুদ্ধে অনেকে লেগে রয়েছে, ইসলামকে তারা ভয় পায়। ইসলামকে কেন ভয় পায়? কারণ ইসলাম সত্য কথা বলে, ইসলাম ন্যায়ের কথা বলে। কাজে যারা সুবিধাবাদী বিশ্ব, তারা ইসলামকে তারা পছন্দ করে না। আমি ছোট্ট, আজকে থেকে 1450 বছর আগে যাব, আপনাদের ছোট্ট কয়েকটি ঘটনা বলবো। আজকে জাতিসংঘ নারীর অধিকার বলে গলা ফাটিয়ে ফেলছে। নারীর অধিকারের কথা প্রথম কে বলেছিলেন? রসুল করিম। রসুল করিম প্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, যখন তিনি নিষিদ্ধ করেছিলেন যে একটি শিশু জন্মগ্রহণ করার পরে সেই শিশুটি যদি মেয়ে হয় তাকে যেন মাটিতে পুঁতে ফেলা যাবে না। রসুল প্রথম বলেছিলেন। সেটা কি নারীর অধিকারের প্রথম সিদ্ধান্ত ছিল না? এরকম আরো অনেক উদাহরণ দিতে পারি। আজকে আপনাদের সাম্প্রতিক ঘটনার সঙ্গে উদাহরণ দিচ্ছি। এনবিআর কি হচ্ছে আপনারা দেখেছেন। এনবিআর কি? এনবিআর আপনাদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করে, তাই না? আধুনিক পশ্চিমা বিশ্বের মডেল ট্যাক্স সংগ্রহ করে। সেই ট্যাক্স সংগ্রহ করে সরকার মানুষের জন্য কাজ করে। আমি যদি 1450 বছর আগে ফিরে যেতে চাই, রসুল করিম যেদিন জাকাতের ব্যবস্থা করেছিলেন, সেটা কি আজকের এই আধুনিক আমেরিকা, ইংল্যান্ড, আধুনিক বিশ্বের যে ট্যাক্সেশন সিস্টেম, তার পূর্বসূরি ছিল না? কেন করেছিলেন? যারা ধনী, যাদের অঢেল অর্থ রয়েছে, তারা যেন কিছু অংশ সমাজের অবহেলিত, যারা সুবিধা বঞ্চিত, তাদের জন্য ব্যয় করা যায়। সেই জন্যই তো জাকাতের কথা করা হয়েছে। চিন্তা করুন, আজকে থেকে প্রায় 1500 বছর আগে। কাজেই ইসলামকে তারা কেন পছন্দ করবে? জুয়া খেলা কারা বন্ধ করেছিল? রসুল করিম বন্ধ করেছিলেন। মদ্যপান কে নিষিদ্ধ করেছিল? রসুল করিম নিষিদ্ধ করেছিলেন। কেননা এগুলো সমাজকে ধ্বংস করে দেয়। আজকে দেখছেন বাংলাদেশের গ্রামে গঞ্জে বিভিন্ন উপজেলায় কিভাবে আমাদের বন্ধু রাষ্ট্র মাদক পাচার করে দিয়ে আমাদের যুব সমাজকে কিভাবে ধ্বংস করে। তো কাজে যখন ইসলাম এইসব ভালো কথা বলে, তখন ইহুদিরা সেটা পছন্দ করবে কেন? খ্রিস্টানরাই বা কেন পছন্দ করবে? এই কথাগুলো আমি বলতে চাই না, বলা হয়তো ঠিক নয়, কিন্তু যখন আমাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়, তখন কিন্তু আমাকে সত্য কথা বলার সাহস। আজকে আমি বক্তব্য শেষ করার আগে আমি দুটি কথা বলে শেষ করব। প্রথম, একজন বক্তা বলেছেন যে আমরা ইসলামে বিশ্বাস করি, কিন্তু আমরা অন্য ধর্মকে সম্মান করি, অন্য ধর্মাবলম্বীকে আমরা সম্মান করি। এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আমরা নিশ্চিত করি। এটা হচ্ছে এক। এবং দ্বিতীয়ত, আমি একটু আগে যেটা বলেছি, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। 2 এবং 3, বাংলাদেশের মানুষ, বাংলাদেশি জাতীয়তাবাদী দল এবং তাদের সদস্যরা একটা সামাজিক ন্যায় নীতিতে বিশ্বাস করে, যেখানে কোনো অতি ধনী যাতে কোনো অতি দরিদ্রের উপরে কোনো রকমের অত্যাচার জুলুম করতে না পারে। যা আমরা এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে প্রতিটি মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার নিশ্চিত থাকবে। এবং সর্বশেষ 5, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ অনুসরণ করে সততার রাজনীতি করে যাব। আমি আমার বক্তব্য শেষ করার আগে আপনাদের এই উলামা দল, আপনারা অত্যন্ত চমৎকার, অত্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা বিগত এই কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন। আপনাদের মনে আছে যে এই গুলশানের 1 নম্বর মার্কেটে যখন চরম জুলুম অত্যাচার চলছিল স্বৈরাচারী সরকারের, তার মধ্যে আপনারা সাহস করে যখন আপনারা একটি লিফলেট বিতরণের যে আপনারা একটি কর্মসূচি দিয়েছিলেন,
সেখানে বিএনপি কে নেতৃত্ব দিবে আপনারা খুঁজে পান নাই, তখন একজন বিনীত কর্মী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন বিনীত কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন বিনীত কর্মী, জনাব তারেক রহমান সাহেবের একজন বিনীত কর্মী, আমি সাহস করে বলেছিলাম আমি সেখানে যাব এবং দেখি কে আমাকে গুলি করে। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ। উলামা দল বাংলাদেশের বিএনপির রাজনীতিতে একটি শুধু অঙ্গ সংগঠন নয়, একটি শক্তিশালী স্তম্ভ, একটা পিলার। এই রুমের মধ্যে যেমন পিলার দেখছেন, ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, আমি বিশ্বাস করি উলামা দল একটি অত্যন্ত শক্তিশালী পিলার হিসাবে বিএনপিকে শক্তিশালী করবে, বাংলাদেশকে শক্তিশালী করবে। আমি সেই প্রার্থনা করছি মহান আল্লাহ তাআলার দোয়ায়। বাংলাদেশের সমৃদ্ধি, ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত। স্বাগত জানাই। ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস।